লোকাল গভর্নমেন্ট এটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে, সেটি বাংলাদেশে এখন অত্যন্ত দুর্বল। আপনি তো এই মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন, আপনি কিছু বলবেন? লোকাল গভর্নমেন্ট তো আমাদের দেশে একরকম, অন্যান্য দেশে আরেক রকম। মনে করেন ইউরোপে কাউন্টি কাউন্সিল, দে আর ডুইং এভরিথিং। লোকাল গভর্নমেন্ট বডিগুলিকেও আমার মনে হয় এই যে আমাদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে একটা বাস্তব একটা প্রশিক্ষণ, বাস্তব একটা অবস্থা তাদের মধ্যে তুলে ধরতে হবে, যাতে তারা আগে থেকে বুঝতে পারে কখন কী করতে হবে। আর লোকাল গভর্নমেন্ট যদি করতে হয় তাহলে লোকাল গভর্নমেন্টের জনগণের একদম কাছের একটা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ। কাজে জনগণ কিন্তু প্রথমে এসে তাদের কাছেই দাবি করে, তাদের কাছেই উপস্থিত হয়। সুতরাং জনগণকেই লোকাল গভর্নমেন্ট বডিজ, জনগণকেও তারা ওয়াকিবহাল করতে পারবে, সচেতন সৃষ্টি করতে পারবে, তোমাদের এই করতে হবে। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিচ্ছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, সামনে ঈদ, রমজান মাস চলছে এবং ঈদের আগ মুহূর্তে বা এই রমজানের সময়টাতে অনেক সময় আমরা লক্ষ্য করি যে আমাদের তৈরি পোশাক শিল্প, যেটি আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের ক্ষেত্রে একটি অন্যতম বৃহৎ খাত, রপ্তানি খাত হিসেবে অন্যতম বৃহৎ খাত বাংলাদেশে, এই খাতটিতে একটা বড় ধরনের অস্থিরতা দেখা যায়। এবার পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে? এবং সরকারের দিক থেকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে গার্মেন্টস মালিকদের যে আগামী 6 আগস্টের মধ্যে সকল বেতন ভাতা পরিশোধ করতে হবে। এটি বিরল ঘটনা যে সরকার এটি প্রাইভেট সেক্টরকে নির্দেশ দিচ্ছে যে তার বেতন ভাতা নির্ধারিত একটা তারিখ নির্ধারণ করে দিয়েছে, এর মধ্যে দিতে হবে। এর মধ্যে এদিকে নতুন একটি শ্রম আইন হয়েছে, সেটি নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। মূলত এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ ইসরাফিল আলম। আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGME এর পরিচালক এবং সাবেক সহসভাপতি মাহমুদ হাসান খান বাবু। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। দর্শক, আমার অতিথিদের বক্তব্য আপনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটি আপনারা জানাতে পারেন। আজকের এই আলোচনায় যদি মোহাম্মদ ইসরাফিল আলমের বক্তব্য অপর অতিথির চাইতে বেশি গ্রহণযোগ্য আপনার কাছে মনে হয়, তাহলে তাকে আপনারা ভোট করতে পারেন এবং ভোট করবার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে TM লিখে স্পেস দিয়ে টাইপ করবেন। অন্যদিকে মাহমুদ হাসান খান বাবুর বক্তব্য যদি ইসরাফিল আলমের তুলনায় অধিকতর গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে তাকে ভোট করবার জন্য সেলফোনের SMS অপশানে গিয়ে TM লিখে স্পেস দিয়ে P টাইপ করবেন। এবং দুজনের কারো বক্তব্য আপনাদের কাছে গ্রহণযোগ্য না হতে পারে, সেটিও জানাতে পারেন। সেক্ষেত্রে TM লিখে স্পেস দিয়ে C টাইপ করবেন আর পাঠিয়ে দেবেন 16258 নাম্বারে। যে কোনো সেলফোন থেকে 16258 নাম্বারে ভোট করতে পারবেন। এখন থেকে শুরু করে এই অনুষ্ঠানটি যখন সকালে পুনঃপ্রচারিত হবে, শেষ হবার ঠিক 5 মিনিট আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ সকাল 10:55 পর্যন্ত সারা রাত ধরে এবং সকাল জুড়ে ভোট করবার সময় এবং সুযোগ থাকছে। ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না, ফলাফলটা আপনারা লাইভ দেখতে পাবেন এই অনুষ্ঠান চলাকালে এবং অনুষ্ঠানটি সকালে যখন পুনঃপ্রচারিত হবে সেই সময়টাতে, এবং একটু পর থেকেই সেই ফলাফল আপনারা দেখতে পাবেন। মিস্টার ইসরাফিল আলম, আপনাকে দিয়ে শুরু করি যে সামনে ঈদ এবং আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি। আমরা সবসময় লক্ষ্য করি যে রমজান মাসে গার্মেন্ট শিল্পে বেশ অস্থিরতা দেখা যায়। এবারও শুরুর দিকে খানিকটা অস্থিরতা ছিল। তো এখন সামনে কি আর কোনো অস্থিরতা আপনি আশঙ্কা করছেন, যেখানে সরকার একটি তারিখ নির্ধারণ করে দিয়েছে গার্মেন্টস মালিকদের যে 6 আগস্টের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে হবে, এবং সেটি আবার কেউ প্রশ্ন তুলছেন আসলে সরকার এভাবে ডিকটেট করতে পারে কি না প্রাইভেট সেক্টরকে? ধন্যবাদ। 2009 সাল পর্যন্ত ঈদের আগে বকেয়া বেতন, ওভারটাইম এবং বোনাস নিয়ে একটা অসন্তোষ, একটা ক্ষোভ, একটা ইরেগুলারিটিস এই সেক্টরে দেখা গেছে। কিন্তু 2009 সালে আমরা মালিক পক্ষের সাথে বসে, সরকারের বিভিন্ন দপ্তরের সাথে বসে, ব্যাংকিং সেক্টরের সাথে বসে আমরা কিছু খুব সুন্দর কম্প্রিহেন্সিভ বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছিলাম। সেটা হলো কি, যে আমরা মালিকদেরকে আগেই বলে দিই একটা ডেডলাইন, যে এই তারিখের মধ্যে আপনাদের বেতন, বোনাস বা অন্যান্য যা পাওনা আছে এটা একটু আপনারা পরিশোধ করে দিবেন। এর মধ্যে আমরা আবার মনিটরিং কমিটি করি, প্রতিদিন এই কমিটি রিপোর্ট নেয় কোনটা কোনটা দিতে পারলো, কোনটা কোনটা দিতে পারলো না। আর যেগুলো কিছু কিছু ফ্যাক্টরি আছে দিতে পারে না বা সমস্যা হয় তাদের বিভিন্ন কারণে,
ফাইন্যান্সিয়াল প্রবলেম, তখন ব্যাংক সাপোর্ট তাদেরকে দেওয়া। তো এইভাবে আমরা খুব ভালো সুফল পেয়েছি। আপনি দেখবেন 2010 সাল থেকে এই গার্মেন্টস সেক্টর ঈদের আগে আর কোনো ধরনের রিয়াকশান হয়নি, কোনো ধরনের ক্ষোভ বিক্ষোভ বা আন্দোলন কিন্তু হয়নি। এবারে যে বিষয়টা সরকার 6 তারিখের মধ্যে 6 আগস্টের মধ্যে বেতন এগুলো সব পরিশোধ করতে বলেছেন, এবং আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে 60 থেকে 65টা ফ্যাক্টরি ডাবল ফ্যাক্টরি হিসাবে চিহ্নিত আছে। তাদেরকে আমরা বিভিন্নভাবে পলিসি সাপোর্ট দিয়ে উদ্বুদ্ধ করে আমরা চেষ্টা করছি সহায়তা দেওয়ার জন্য, তারা যেন 6 তারিখের মধ্যেই তাদের শ্রমিকদের কর্মচারীদের বেতন ভাতা বোনাস পরিশোধ করতে পারে, এবং এটা নিয়ে যেন কোনো ধরনের সমস্যা না হয়। এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার এটা করেছে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিজিএমই, বিকেএমই, পিটিএমই সহ এফবিসিসিআই সহ ব্যাংকার্স ফোরাম যেটা আছে, মালিক ফোরাম, তারাও এখানে খুব পজিটিভলি আমাদেরকে সহযোগিতা করেন, এবং সরকারের মনিটরিং যে কমিটি আছে তারা সবাই সমন্বিতভাবে নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের বেতন বোনাস এবং ওভারটাইম পরিশোধ করবে, এবং সব শ্রমিকরাই ঈদের আনন্দ তারা উপভোগ করতে পারবে। মালিকরা যেমন করে শ্রমিকরাও সেভাবে করবে ইনশাল্লাহ। মিস্টার বাবু, সবিল ভাই যেটা বলছে অলমোস্ট ঠিক আছে। এখানে একটা টার্ম নিয়ে আমার একটু অবজেকশন সবসময় ছিল যে বকেয়া বেতন। পাবলিকলি মনে হয় যে অনেক দিনের বকেয়া বেতনগুলো ঈদের আগে পরিশোধ করা হচ্ছে। আসলে বিষয়টা হবে চলতি বেতন। সাধারণত কি হয়, পূর্ববর্তী মাসের বেতনটা পরবর্তী মাসের 7 কর্মদিবসের মধ্যে পরিশোধ করার কথা। অ্যান্ড 7 কর্মদিবস মানে কিন্তু ক্যালেন্ডার হিসাব করলে 9 তারিখ হতে পারে, 8 তারিখ হতে পারে, কারণ মাঝখানে একটা হলিডে। তো এইবার ঈদের আগে যেহেতু ঈদ হওয়ার সম্ভাবনা 9 অথবা 10 তারিখে, 6 তারিখে সরকার বলে দিয়েছেন সাধারণত এই 7 কর্মদিবসের মধ্যেই অধিকাংশ ফ্যাক্টরি কিন্তু স্যালারি দিয়ে দেয়। যে 2-1টা যেটা ইসিভাই বললেন যে 60-65টা ফ্যাক্টরি মনিটর করা হচ্ছে, এটাই হলো বিচ্ছিন্ন ঘটনা। কিছু কিছু ফ্যাক্টরির সমস্যা থাকতেই পারে, এবং নট নেসেসারিলি যে এই ফ্যাক্টরিগুলোর প্রতি মাসেই সমস্যা থাকে। 12 মাসের মধ্যে ধরেন কোনো একটা ফ্যাক্টরির হয়তো এই দুর্ভাগ্যক্রমে হয়তো জুলাই মাসে সমস্যা হচ্ছে, আবার কারো একটা হচ্ছে জানুয়ারি মাসে। এটা নির্ভর করে তার এক্সপোর্টের টাইমিং এবং টাইমলি সে এক্সপোর্ট করতে পারছে কিনা, অথবা বাইরের রিকোয়ারমেন্ট। মনে করেন যে আপনার গুডস রেডি থাকলেও একটা ফ্যাক্টরি যদি শিপমেন্ট ডেট থাকে সে আগস্ট মাসের 10 তারিখে, সে চাইলেই কিন্তু আগস্টের 1 তারিখে শিপমেন্ট করতে পারবে না, বায়ার নেবে না। সেক্ষেত্রে তার সমস্যা হইতেই পারে, এবং সেটা সাময়িক। এবং সেক্ষেত্রে ওই ফ্যাক্টরি যদি ভালো হয় অবশ্যই ব্যাংকে গিয়ে আসে, অন্যরা গিয়ে এসে এটা মানে টাইমলি যেন ওয়ার্কারের বেতনটা দেওয়া যায় দেয়। আর একজন মালিক বা একজন এন্টারপ্রেনার ফ্যাক্টরি চালালে তাকে কিন্তু সাধারণত 6 মাস বা 1 বছর একটা প্ল্যানিং থাকবে যে এই সময় আমার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সে অ্যাডভান্স কাজ করবে। আর সরকার এভাবে ডিকটেট করতে পারে কি না এটা নিয়ে হ্যাঁ না দুইটাই আছে। সরকার এখানে এসছে নিশ্চয়ই এই সমস্যাগুলা 1-2টা থেকে দেখা যায় যে বড় হয় বলে অ্যাডভান্স এটা বলা। আর এটা আমরা ডিকটেট না বলে সাম সর্ট অফ সাজেশন বলতে পারি। তো এখানে কোনো সমস্যা নাই, এটা নিয়ে আপনাদের কোনো ধরনের অসুবিধা নেই? না, এটা নিয়ে কোনো ইয়ে নাই, মানে অসুবিধা নেই। এটা আবার দুটো দিক আছে, যে একটি হচ্ছে যে সরকার পরামর্শ দিয়েছে, আমরা সানন্দে গ্রহণ করলাম, চেষ্টা করলাম। আরেকটি হচ্ছে যে সরকারের মতো দিচ্ছে, আমরা আমাদের মতো করব, দিতে পারি বা না পারলে পারলাম, না পারলে নাই, কেয়ার করলাম। অত্যন্ত শক্তিধর ট্রেড বডি বাংলাদেশে। শক্তিধর বলা যাবে না, আমরা রেসপন্সিবল ট্রেড বডি। হ্যাঁ, এটা হলো পারলে পারলাম, না পারলে না, এটা তো গ্যাট জোরের কথা হলো। ডেফিনেটলি বিজিএমএ গ্যাট জোরে চলে না। এই যে প্রথমে যেটা কথা বলছি, যে সরকারকে এইভাবে বা প্রত্যেকে যারা এটা নিয়ে কাজ করেন বলা উচিত বকেয়া না, চলতি বেতনটা সময় মতো পরিশোধ করতে হবে। এটাই হলো আমার বক্তব্য। যে বকেয়াটা বললে এমনিই তো আমাদের সম্পর্কে ধারণা মানুষের বিভিন্ন মানে খুব একটা পারসেপশন ভালো না, যে আমরা বুঝি বেতন দিই না, ঠিক মতো করি না। সো বলা উচিত বকেয়া না, চলতি বেতন। এমনিতে এর বাইরে রেডিমেড গার্মেন্টস শিল্পের অবস্থাটা কি এই মুহূর্তে? কারণ রানা প্লাজার পরে গোটা বিশ্বব্যাপী যে তোলপাড় হয়েছে এই শিল্পকে ঘিরে, গণমাধ্যমে আলোচনা হয়েছে, রিপোর্ট হয়েছে নানা ধরনের নেতিবাচক, এবং এখন যে পলিটিক্যাল আনরেস্টটা, বিশেষ করে যে সম্ভাবনা আশঙ্কাটা তৈরি হয়েছে সবার মধ্যে দেশে বিদেশে, সেটি ঘিরে শিল্পের চিত্রটা কি এই মুহূর্তে মনে করছেন আপনি? এখানে দুটো বিষয় আছে। পলিটিক্যাল যে আনরেস্ট, এটা আমরা যারা এই সেক্টরের সাথে ধরেন 15-20 বছর জড়িত আছি, আমরা ইউজ টু হয়ে গেছি এই জন্য যে প্রতি 5 বছর পর ইলেকশনে, বিশেষ করে 90-এর পরে ইলেকশনের সময় একটু অস্থিরতা তৈরি হবে। সেই অস্থিরতার জন্য আমরা ওভারকাম করতে পারি, সেই অনুযায়ী কিন্তু পজিশন ইন্ডিভিজুয়ালি ফ্যাক্টরিগুলো নিয়ে নেয়। এবং বায়াররাও যারা অনেক দিন ধরে বাংলাদেশে কাজ করছে, তারা কিন্তু এই ইলেকশনের আগের 3 মাস অর্ডার ওইভাবে প্লেস করে যেন শিপমেন্টটা আমরা ঠিকমতো করতে পারি, এবং কিছু অর্ডার কাটেল হয়, এটা নর্মাল। এবছর যেটা অ্যাড হয়েছে বা হচ্ছে সেটা হলো রানা প্লাজার ইস্যু।
রানা প্লাজার কারণে কিন্তু ধরেন বায়াররা তাদের দেশে বা ইন্টারন্যাশনালি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে এবং এগুলো তারা ওভারকাম করার চেষ্টা করছে। আশঙ্কা আছে, বাট আমরা অপটিমিস্টিক যে এই সমস্যা আমরা সমাধান করতে পারবো, ওভারকাম করতে পারবো। এটা হলো জাতীয় সমস্যা, কারণ আপনার পোশাক শিল্পের অবদান বাংলাদেশের অর্থনীতিতে কি আমরা মোটামুটি সবাই জানি। সো আমাদেরকে এই সমস্যা সমাধান করার জন্য জয়েন্টলি কালেকটিভলি কাজ করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আশঙ্কা আছে, আমরা আশাবাদী আছি সাথে সাথে। মিস্টার সাইফুল আলম। না, আমি একটু ক্লিয়ার করি। আমি বকেয়া বলতে বুঝেছি যে শিপমেন্টের কারণে, বিভিন্ন ব্যাংকের কারণে দেখা যায় 1 মাসের ওভারটাইম বা বেতন থাকে, এটা কিন্তু শ্রমিকরাও মেনে নেয়। এটা নিয়ে কোনো সংঘাত কিন্তু হয় না। মালিক যখন বলে আমি এই সমস্যায় আছি, তারা কিন্তু মেনে নেয় এবং সেটা তারা পরিশোধও করে দেয় সময় মতো। আর সরকারের যে ইন্টারভেনশনের ব্যাপারটা বলতে, আসলে এটা আমি বলবো সরকার তো সবারই সরকার, সরকারি বেসরকারি সব খাতেরই সরকার। ওখানে শ্রমিকেরও সরকার, মালিকেরও সরকার। সরকার শুধু আপনার এই যে বলে না, তারকে সাজেশন বা ডিকটেটটি করে না, সরকার কিন্তু সহযোগিতাও করে, তথ্যপাত্র দিয়ে, বিভিন্ন পলিসি দিয়ে, বিভিন্নভাবে ব্যাংকিং সাপোর্ট দিয়ে সহযোগিতাও করে। তার মালিকরা যেন সরকার যে গাইডলাইনটা দিল, মালিকরা যেন সক্ষম হয় এটা প্রতিপালন করতে, সেই জায়গাতেও কিন্তু ব্যাংকিং সহযোগিতা আছে। তথ্যপাত্র দিয়ে, যত মালিক বুঝতে পারলো না, বিজেএমই বুঝতে পারলো না একটা ফ্যাক্টরিতে গোলমাল হতে পারে, সরকারের তো অনেক এজেন্সি আছে, তারা রিপোর্ট দিল। আবার অনেক নন মেম্বার আছে বিজেএমির বা বিকেএমি, তারা মেম্বার না, কিন্তু ওখানে সমস্যা হতে পারে। আমি যেটা অভিজ্ঞতা থেকে বলবো যে বিজেএমি ব্যাংকিং সেক্টর সাপোর্ট যেটা যে সরকার দেয়, সেটা কি সরকার গ্যারান্টি হয়? একটা ব্যাংকার্স ফোরাম যেটা আছে, আপনি দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু অনেক সময় এগিয়ে আসে তাদের পাশে দাঁড়ানোর জন্য। সব ব্যাংকের মালিকদেরকে বলে যে আপনারা একটু গার্মেন্টস সেক্টরে একটু সহযোগিতা করবেন, তারা যেন শ্রমিকদের বেতন, বকেয়া ভাতা বা যাই আছে পাওনা দিতে পারে, তা মালিক শ্রমিক সবাই যেন ঈদ আনন্দ উৎসবের ভিতর দিয়ে ঈদটা উদযাপন করতে পারে। আর এটা তো মালিকদেরকে এককালীন দেয় না, এটা হয়তো সাময়িক একটা লোন হিসাবে বা কোনোভাবে দেয়, অর্থ সহায়তা হিসেবে, সেটা আবার তারা পরিশোধও করে। আর ওই যেটা বললাম যে গোলযোগ যেটা হয়, ওই নন মেম্বার ফ্যাক্টরি যেগুলো আছে বিজেপি বিকিবি, তা আমি খুবই ভালো লেগেছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই যেই ফ্যাক্টরিগুলো হয়তো বেতন ভাতা দিতে পারছে না বা যেই ফ্যাক্টরিগুলো কমপ্লায়েন্স নেই, তাদের চেয়ে সমস্যা আক্রান্ত বেশি হয় যারা এগুলো বেতন ভাতা ঠিক মতো পরিশোধ করে, মানে ভালো ভালো ফ্যাক্টরিগুলো অধিকাংশ ক্ষেত্রে যারা বেশি বেতন দেয়, ভাতা দেয়, সেই জায়গাতে হয়। এটা আসলে টার্গেট, এটা পারপাসলি করা হয়। যেমন আমার সালাম মুর্শিদি ভাই যখন বিজেপির প্রেসিডেন্ট ছিল, তার ইনভয়ে কয়েকবার আক্রমণ হয়েছে। একে আজাদ ভাই যখন আমাদের ছিলেন, হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন, তখন এফবিসি স্যার, তখন তার ফ্যাক্টরি। অর্থাৎ এই ধরনের একটা আসলে কি জিনিস, এটা নিয়ে বহুবার বলেছি যে এই বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা কিন্তু বাংলাদেশের না, এটা কিন্তু একটা আন্তর্জাতিক বাজার নির্ভর কিন্তু সেক্টর। এখানে দেশের অভ্যন্তরে মালিকদের মধ্যে যেমন আভ্যন্তরীণ প্রতিযোগিতা আছে, দেশের বাইরে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতাও কিন্তু আছে। এই প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকার জন্য, জয়ী হওয়ার জন্য কৌশল, অপকৌশল সব কিছুই অবলম্বন করা হয়। এবং সেই জায়গাতে গিয়ে কিন্তু আমরা কিছু কিছু সমস্যায় পড়ি এই সেক্টরে। হয়তো আমাদের কোনো ফ্যাক্টর নাই, রিস্ক ফ্যাক্টর নাই, কিন্তু দেখা গেল একটা দুর্ঘটনা ঘটে গেল। আর আপনি দেখেছেন এই বাজারে এই গার্মেন্টস সেক্টরে বিদেশিদের হস্তক্ষেপ বা তাদের ইন্টারভেনশন, তাদের বিচরণ অনেক বেশি। আর এটা স্বাভাবিক, যেহেতু তারা মাল কিনে নিয়ে যায়, তাদের দেশে করে। এটাকে আমি মানে খারাপভাবে দেখবো না, কিন্তু খারাপ ওইটাই যারা উদ্দেশ্যমূলকভাবে তার একটা দেশকে লাভবান করার জন্য বাংলাদেশের মতো একটা সম্ভাবনাময় গার্মেন্টস সেক্টরকে যখন ডিস্টার্ব করে, যখন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, এইটাই হচ্ছে দুঃখজনক। আরেকটি যেটি নিয়ে আমি বলি যে আমি খুবই আশাবাদী যে আমি তার গার্মেন্টস সেক্টর সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তা আমি এমপি হওয়ার পরে তাদের সাথে খুব আন্তরিকভাবে কাজ করতে গিয়ে মালিক শ্রমিক সবার সাথে আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ভিত্তি খুব স্ট্রং, কারণ 32-33 বছরের অভিজ্ঞতা, এবং এখানে অল্প দামি এত ভালো কোয়ালিটির পোশাক সেখানে এখন যে শঙ্কার জায়গাটা তৈরি হয়েছে, বিশেষ করে রানা প্লাজার ইনসিডেন্টের পরে, তার আগে তাজরিন গার্মেন্টসের ইস্যু আছে, এবং এই জায়গায় সরকার কিভাবে এই শিল্পকে সাপোর্ট দেওয়ার জন্য বিশেষ করে দেশের বাইরে কি ধরনের কাজ করছে? দেশের বাইরে ওদের কিছু সাজেশন ছিল, ডিমান্ড ছিল যে তোমার শ্রম আইনের মধ্যে এই বিষয় ইনক্লুড করতে হবে, তোমাদেরকে ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, স্ট্রাকচারাল সেফটিগুলোকে এনহ্যান্সমেন্ট করতে হবে। সেগুলোর ব্যাপারে সরকার শুধু এককভাবে না, মালিক পক্ষ এবং অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে, সুশীল সমাজদের নিয়ে, অনেক ক্ষেত্রে বায়ারদেরকে নিয়ে, অনেক ক্ষেত্রে আয়োলতকে নিয়ে তারা কিন্তু
কাজ করছে যৌথভাবে, এবং সে কাজে আমি মনে করি যে তারাও সন্তুষ্ট, এবং এই সমস্যাটা কিন্তু থাকবে, এটা সাময়িক সমস্যা। আর আমাদের এই সেক্টরের উন্নতির দরকার আছে। আবার এখানে যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার ওই যে আমিনুল হত্যাকাণ্ডের বিষয়টিকে সর্বশেষও দেখা যাচ্ছে যে সেটিতে আরও একবার তারা প্রত্যেকটা মৃত্যু জোর দিয়েছে। আমি বাবু ভাই কি মনে করবে আমি জানি না, প্রত্যেকটা মৃত্যুই কিন্তু দুঃখজনক। আমিনুল মৃত্যুর আগে এই নামে কোনো শ্রমিক নেতা গার্মেন্টস সেক্টর ছিল, এটা অন্তত আমি তো শ্রমিক আন্দোলনের একজন কর্মী, আমরা জানতাম না। হ্যাঁ, তো পরে জানা গেল যে আমিনুল হলো শ্রমিক নেতা, এবং দুর্ভাগ্যজনক হলো কিন্তু সেটা তো মার্কিন সরকারের উপরে সেখানকার শ্রমিক সংগঠনগুলোর, আমাদের দেশের দায়িত্বশীল কিছু রাজনৈতিক দলও তাকে শ্রমিক নেতা হিসেবে আখ্যায়িত করে। এটা তো মৃত্যু দুঃখজনক। একটা মৃত্যু হলে তার তদন্ত হওয়া দরকার, যারা জড়িত তাদের বিচার। সেটাই তো বলছে, তাকে জীবিত ফেরত দিতে বলছে না, তারা তো বলছে যে এটির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার। সেটা তো হচ্ছে, সেটা চলছে। বাংলাদেশের অনেক হত্যাকাণ্ডে কিন্তু ক্লুলেস থাকে, ক্লু পাওয়া যায় না। সরকার তো সেটা ইনশাল্লাহ করছে। আর এটা ভাবা ঠিক না যে সরকার আমিনুল সাহেবের মতো একজন মানুষকে হত্যা করে মানে গার্মেন্টস সেক্টরে শ্রমিক অসন্তোষ দূর করার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে, এটা কিন্তু ঠিক না। সেরকম কোনো সমস্যাও ছিল না, সে ধরনের কোনো অবস্থাও কিন্তু ছিল না। এটা আমার মনে হয় বিষয়টা ভিন্নভাবে রাজনৈতিকভাবে বা অন্য কোনো উদ্দেশ্যে প্রণোদিত হয়ে তারা এই কাজগুলো করেছে। তো মৃত্যুটা দুঃখজনক, এটা বিচার হওয়া দরকার, এটা তদন্ত হওয়া দরকার। হচ্ছে তদন্ত, কিন্তু এখনও শনাক্ত হয়নি। তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা হবে, শনাক্ত হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে যে শ্রমিক নেতা যারা আছে, আমি তাদের প্রতি সম্মান জানিয়েই বলবো, তারা এই দেশের শিল্প, দেশের শ্রমিকদেরকে, দেশের অর্থনীতিদেরকে যতটুকু না গুরুত্ব দেন, ভালোবাসেন, মমত্ব বোধ প্রদর্শন করেন, তার চেয়ে বেশি দেখি যে বিদেশিদের স্বার্থের প্রতি তার বেশি আনুগত্য প্রদর্শন করে। কিছু কিছু ক্ষেত্রে যে শ্রম আইনটা পাশ হলো না জেনে, না বুঝে, না দেখেই তারা এত নেগেটিভ রিয়াকশান করলো, আমি খুবই হতবাক হয়েছি এবং খুব কষ্ট পেয়েছি যে তাদের সাথে টাইম টু টাইম আলোচনা করে আমরা এটা করেছি। আইএলও সাথে প্রতিদিন আমরা যোগাযোগ করেছি, তাদের প্রত্যেকটা রিকমেন্ডেশন, সাজেশন আমরা কিন্তু অ্যাকোমোডেট করেছি। একটা পারিনি, সেটা পারা সম্ভব নয় বাংলাদেশে, যে 30% মেম্বার লাগবে টোটাল ওয়ার্কারদের একটা ইউনিয়ন ফরমেশন করতে। এটা 65 সাল থেকে আমাদের দেশের প্রচলন আছে। এখান থেকে যদি আমি সরে আসি, তাহলে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি 10টা ইউনিয়ন হয়, ওরা 10% চায়, তা 10% হলে 100% হিসাবে 10টা ইউনিয়ন হয়। আপনি বলেন জিল্লুর ভাই, একটা ফ্যাক্টরি যদি 10টা ইউনিয়ন গঠন হয়, তাহলে এই ফ্যাক্টরি চলবে? 10টা ইউনিয়নের 200 জন নেতা হবে কমপক্ষে, বা 300 জন নেতা হবে। 300 নেতার মানে কর্মতৎপরতাই তো এই সেক্টর ধ্বংস হয়ে যাবে, ওই ফ্যাক্টরিটা অচল হয়ে যাবে। এই যেখানে আমরা চাচ্ছি একটাই, পাকিস্তানের মতো একটা দেশেও যেখানে একটা ইউনিয়ন, একটা ফেডারেশন হয়েছে, সেই জায়গাতে এই যে এই কথাগুলো বলে মানে প্রকৃতপক্ষে আমাদের দেশের ক্ষতি করা হচ্ছে। মাহমুদ, এই যে আমিনুল হত্যাকাণ্ড, যেটি নিয়ে যুক্তরাষ্ট্র বেশ তার কনসার্ন বারবার ব্যক্ত করছে এবং এটি নিয়ে তাদের অসন্তোষও আছে চূড়ান্ত, তো বিজেএমইএ এটিকে কিভাবে অ্যাড্রেস করছে ইস্যুটিকে, বা আপনারা আসলে এই বিষয়ে কতটা কনসার্ন? বিজেএমইএ যে কোনো হত্যাকাণ্ডের বিপক্ষে, সেটা আমিনুল হোক আর XYZ যেই হোক। বিষয়টা হচ্ছে যে বিজেএমইএ বা সরকারের তরফে আমেরিকান গভর্নমেন্ট বা যারা ওনাদের কাজ করছে, ওনাদেরকে বলা হয়েছে যে আপনারা আমিনুল নিয়ে যেভাবে কাজ করছেন, অন্য আরও হত্যাকাণ্ডগুলো নিয়ে কাজ করছেন না কেন, কথা বলছেন না কেন? তারা আপনারাও পার্শিয়াল বায়াস, আপনারা ইম্পার্শিয়াল না। আর বিজেএমইএ কিন্তু সরকারকে বলেছে যে বিজেএমইএর কোনো মেম্বারের যদি এটার ক্ষেত্রে ইনভলভমেন্ট থাকে, বিজেএমইকে সরকার বলুক যে আপনার কোনো মেম্বার এখানে জড়িত আছে, এই ধরনের কোনো তথ্যপত্র সরকারের থেকে পাওয়া যায় না, সুতরাং এখানে বিজেএমইর কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ নাই। আর আমি একটু আগে ফিরতে চাই, যেমন ইসমাইল ভাই বললেন যে ব্যাংকিং সাপোর্ট ঈদের আগে দেওয়া হয়, আমি ওনার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই, ইন্ডিভিজুয়াল ব্যাংক যেগুলো কমার্শিয়াল ব্যাংক, এদের খুব মানে তার ক্লায়েন্টকে হেল্প করার ক্ষেত্রে তার ক্লায়েন্ট এবং ব্যাংকের রিলেশনটাই এনাফ। সরকার যেটা করতে পারে, সেন্ট্রাল ব্যাংক আমাদের যারা নিট শিল্পের সাথে জড়িত সেখানে কিন্তু একটা ইনসেন্টিভ দেয় প্রায় 5%-এর মতো। এটা আগে প্রতি মাসে মাসে দেওয়া হতো, রিসেন্টলি ধরেন 6 মাস আগে এটা সিদ্ধান্ত নেওয়া হলো যেটা কোয়ার্টারলি দেওয়া হবে, জানুয়ারি টু মার্চেরটা পরে দেওয়া হবে। কিন্তু আনফর্চুনেটলি এগুলো কাগজে কলমে দেওয়া হচ্ছে না। যদি ঈদের আগেও এই যেটা হলো জুন মাসে ডিউ হয়েছে, এটাও যদি জুলাই কিন্তু পুরো শেষ হয়ে যাচ্ছে, এটাও যদি ঈদের আগে রিলিজ করা হয়, তাহলে কিন্তু অনেক ফ্যাক্টরিতে
মানে বিশেষ করে ওয়ার্কারদের বেতন ভাতা বোনাসের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সুতরাং সরকারের উচিত যে বাংলাদেশ ব্যাংকে একটা স্ট্রং মেসেজ দেওয়া যে না, এইটা ওই ফ্যাক্টরির প্রাপ্যটা সময় মতো পরিশোধ করা। সরকার যেমন আমাদেরকে সাজেশন দেয় তুমি 6 তারিখের মধ্যে বেতন দিয়ে দেবা, সরকারের উচিত বাংলাদেশ ব্যাংকেও বলা যে তাদের প্রাপ্যটা দিয়ে দেওয়া। জি, আর এই শ্রম আইন নিয়ে তিনি বলছিলেন যে এই শ্রম আইন নিয়েও বিদেশিরা নানা সময় নানা ধরনের কথাবার্তা বলেছে। তো এখন তো এটি সংশোধিত আকারে এটি আইন হয়েছে, তো এটিকে আপনারা কিভাবে দেখছেন? দেখেন সংশোধিত শ্রম আইন 2013, শ্রম আইন বা যে কোনো আইন হলো একটা চলমান প্রক্রিয়া। 1965 সালের আইন দিয়ে আপনি 2013 সালে ফ্যাক্টরি বা শিল্প চালাবেন, এটা কিন্তু হবে না। এটাকে সংশোধিত পরিমার্জন পরিবর্ধন হতেই হবে। 2013 সালে যেটা হয়েছে, এটা কিছু বিষয় আছে মালিকের পক্ষে, কিছু বিষয় আছে শ্রমিকের পক্ষে গেছে, কিন্তু এইটা এক পেশে আইন যারা বলছেন আমার মনে হয় ওনারা বিষয়টা পড়ছেন না। আমি মনে করি মালিক আইন বলা হচ্ছে, অনেক জায়গায় বলছেন যে এটা শ্রম আইন না, এটা মালিক আইন। আমার মনে হয় না, আমি মোটামুটি পড়েছি এবং আমাদের যে রিসার্চ সেল আছে তারা এটা নিয়ে কাজ করেছে যে কয়টা আইন মালিকের পক্ষে গেল, কয়টা আইন শ্রমিকের পক্ষে গেল, চাইলে আমরা এটা লিখিত আকারে দিয়ে দিতে পারি। হ্যাঁ, আমাদের হিসাবে মাত্র 5টা বিষয় এসছে যেগুলো আমাদের পক্ষে আসতে পারে এবং সেটা হলো লজিক্যাল এবং পক্ষে না, এটা সবাই বেনিফিট পাবে। সবাই বেনিফিট না পক্ষে, মানে যেমন একটা উদাহরণ দিই যে 5% প্রফিট শেয়ারিংটা এটা আগে ছিল, এবার বলা হয়েছে যে এক্সপোর্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে এটা হবে না, কিন্তু এটা একটা তহবিল করা হবে, সেই তহবিলে টাকাটা যাবে এবং গ্লোবালি মানে বাংলাদেশের সকল শ্রমিক, বিশেষ করে এই সেক্টরের শ্রমিকরা এই তহবিল থেকে বেনিফিট হবে। আমরা আগে অপোজ করেছিলাম কেন যে 5% আমরা প্রফিট দিব না তা না, আমরা অপোজ করেছিলাম যে এটা প্র্যাকটিক্যাল না। যেমন আমার ফ্যাক্টরিতে আমি 5% আমি প্রফিট করছি, ওটার 5% আমি দিয়ে দিলাম, কিন্তু পাশে একটা ফ্যাক্টরি সে এই বছর প্রফিট করতে পারলো না, সে দিতে পারলো না। তাহলে ওই ফ্যাক্টরির ওয়ার্কাররা যখন এই ফ্যাক্টরির ওয়ার্কারের কাছে জানতে পারবে যে ওইখানে আমি বেনিফিট পেয়েছি, গন্ডগোলটা শুরু হয়ে যাবে। নট নেসেসারিলি আমি এই বছর প্রফিট করতেছি, আগামী বছর প্রফিট করতে পারবো, আগামী বছর যদি প্রফিট করতে না পারি আমার ফ্যাক্টরির ওয়ার্কারে আমার এখানে গন্ডগোল করবে। তো এটা একটা উদাহরণ। যেমন সুপারভাইজারকে এর আগে শ্রমিক না সে অফিসিয়াল, এটার কোনো ব্যাখ্যা ছিল না। এবার এটা পরিষ্কার করে দেওয়া আছে যে সে শ্রমিক কেন, সুপারভাইজিং অফিসার। হ্যাঁ, তো এই বিষয়গুলো পরিষ্কার করাতে আমি মনে করি যে ইটস এ অলমোস্ট উইন উইন সিচুয়েশন। এক্সেপ্ট যেটা নিয়ে কথাবার্তা হচ্ছে সেটা হলো ইউনিয়নের বিষয়টা, যেটা ইসরাফিল ভাই বললেন যে ওনারা চাচ্ছে 10টা 30% হওয়ার পরে সেটা একটা ইউনিয়ন করলে, এটা আগেও ছিল, কিছু সংশোধন হয়েছে। আগে যেমন আগে কপি মালিকের কাছে দেওয়া হতো, এখন রিমুভ করে দেওয়া, হ্যাঁ রিমুভ করে দেওয়া হচ্ছে যে আমরা জানবো না কে করছে, কিন্তু যিনি রেজিস্ট্রেশন দেবেন শ্রম মন্ত্রণালয়ের যিনি অফিসার, উনি এসে ভেরিফাই করবেন যে এই 30% যে সিগনেচার নেওয়া হলো ওটা রিয়েলি ঠিক আছে কিনা, শ্রমিক কিনা ওই এখানে। তারপরে যখন আমরা যেটা অপোজ করছি যে এই নির্দিষ্ট ফ্যাক্টরি ইউনিয়নে আপনার একজন বিশেষজ্ঞ আসতে পারে, এই বিশেষজ্ঞটা ওই ফ্যাক্টরির কোনো শ্রমিক হবে না, বাইরের থেকে আসবে। এইটা নিয়ে আমরা কিন্তু রিয়েলি কনসার্ন। কারণ হচ্ছে কি সেটির কোনো ব্যাখ্যা তো আইনে, ব্যাখ্যা মানে কি হয়, যে কোনো আইন হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে একটা বিধিমালা হয়, বিধিমালাতে বিস্তারিত থাকে। কেবল আইন হয়েছে আজকে, সম্ভবত গেজেট হয়েছে। তো বিধিমালাটা পড়লে আমরা হলে এটা আমরা জানতে পারবো যে এই বিশেষজ্ঞটা কি। আপাতত বিশেষজ্ঞ বলতে বোঝানো হয়েছে সে ওই নির্দিষ্ট ফ্যাক্টরির মালিক বা শ্রমিক হতে পারবে না, বাইরের ফ্যাক্টরির শ্রমিক হইতে পারবে বা এই সেক্টরের বিশেষজ্ঞ হইতে পারবে, এই সেক্টর সম্পর্কে যারা জ্ঞান আছে এ হইতে পারবে। সমস্যা হচ্ছে এই আমাদের এই সেক্টরে যারা এই জুট নিয়ে ব্যবসা করে, জুট, সে এসে বলতে পারে আমি বিশেষজ্ঞ, আমি তো এই ফ্যাক্টরি সেক্টর সম্পর্কে জানি, কীভাবে ফ্যাক্টরি চলে, ডেফিনিশন নাই। হ্যাঁ, তো সে এসে যদি বলে যে ইউনিয়নে থাকতে চায়, তাহলে তো আমি আর ফ্যাক্টরি চালাতে পারবো না। সো এই বিষয়গুলো কিছুগুলো ফাইন টিউনিং করতে হবে। সুতরাং আমার মনে হয় যে সব কিছু জিনিসগুলো পজিটিভলি নিয়ে যেটা সেক্টরের স্বার্থে ভালো হবে সেটাই গ্রহণ করা উচিত, আর যেটা সেক্টরের জন্য ভালো হবে না সেটা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। আমরা এই জায়গাতে আমরা আসলে এত বেশি হিয়ারিং করছিলাম, সেই অভিজ্ঞতার থেকে আমরা একটা সংজ্ঞা দিয়েছিলাম। ক্যাবিনেট এটা পাশ করার পরেও আউটসাইডার এক্সপার্টের একটা ডেফিনিশন দিয়েছিলাম যে কমপক্ষে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেক্টর সম্পর্কে, আর কোনো ফৌজদারি আদালত থেকে তার কনভিক্টেড হওয়া যাবে না। তো পরে যাক আইএলওর চাপে, শ্রমিকদের চাপে এই ডেফিনিশনটা করে ডিলিট করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী বললেন এটা তো উঠিয়ে দেওয়া, কিন্তু এটা কিন্তু প্রয়োজন ছিল। কারণ একজন সন্ত্রাসী আদালত থেকে
সাজাপ্রাপ্ত একজন মানুষ এসে বলবে আমি হলাম আউটসাইডার এক্সপার্ট, হ্যাঁ, আমাকে এখানে তাকে নমিনেট করবে কে? এটা মালিকটা করবে, মালিকের প্রতিনিধি, আর শ্রমিকরা করবে শ্রমিকের প্রতিনিধি। এক্সপার্ট যে ওই তো এক্সপার্টটা মালিকও নিয়োগ করতে পারবে, শ্রমিকও নিয়োগ করতে পারবে। তো শ্রমিকরা শ্রমিকেরটা করবে, মালিকরা মালিকেরটা করবে। এখন কথা হলো আউটসাইডার। হ্যাঁ, মালিকদের ক্ষেত্রে বলা হয়েছে যে অন্য ফ্যাক্টরির মালিক হলে অসুবিধা নাই, কিন্তু শ্রমিকদের ক্ষেত্রে এটা বলা হয়েছে না ওইখানে কর্মরত নয় কোনো জায়গাতে। তার ঘটনা হলো এখানে শ্রমিকরা তো অসহায় থাকে, আপনি জানেন এই দিনাজপুর থেকে, রংপুর থেকে আসে, বরিশাল থেকে আসে, তারা এসে একটা জায়গাতে বস্তিতে থাকে। কোন চিন্তা থেকে করা হলো এটা? চিন্তা করা হলো যে ইউনিয়ন গঠন না হওয়া পর্যন্ত এটা বার্গেনিং ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য এবং ট্রেড ইউনিয়ন অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য এই জিনিসটা তাদের সাজেশন দিয়েছিল যে ওইখানে তারা যেন মালিকদের সাথে একটা দর কষাকষি করতে পারে। হ্যাঁ, সেই জন্য এটা করা হয়েছে। তা আমি যেটা বলতেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা এসে একটা এলাকাতে থাকে, ওই এলাকার যারা প্রভাবশালী মানুষ আছে রাজনৈতিকভাবে, বেশি শক্তির দিক থেকে বা বিভিন্নভাবে, তাদের কাছে এটা জিম্মি থাকে কিন্তু। হ্যাঁ, এখন সে এসে যদি বলে যে তোমার পক্ষে আমাকে তুমি প্রতিনিধি দাও আউটসাইডার এক্সপার্ট হিসাবে, তারা কিন্তু না করতে পারবে না, আর না করলে তো পরদিন থাকতে পারবেন না এলাকায়। এই ক্ষেত্রে এখানে একটা অ্যানার্কি হতে পারে। আমি সেই জন্যই আমরা ডেফিনেশনটা দিয়েছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উপর প্রচণ্ড চাপ, সরকারের উপর প্রচণ্ড চাপ, তারপর আমরা এটা ডিলিট করে দিয়েছি, যেভাবে করেছিল সেভাবেই আছে। কিন্তু এটা নিয়ে আমি জানি এটা নিয়ে প্রবলেম হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এটা হচ্ছে মেল প্র্যাকটিস হবে, এটা সমস্যা হবে, এবং সেই সমস্যাটা আমাদের আলোচনার ভিতর দিয়ে আমাদেরকে উত্তরণ করতে হবে। আর আইনের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এগুলো কোনো সমস্যা না, এগুলোকে যতটুকু না সমস্যা তার চেয়ে বড় করে প্রচার করা হচ্ছে। একজন বলেছেন যে ডাইরেক্টর লেবার সন্তুষ্ট হলে ইউনিয়ন দিবেন, তো উনি তো সন্তুষ্ট টাকা নিয়ে হবেন, উনি তো সন্তুষ্ট হবেন ইনফ্লুয়েন্স নিয়ে। এর চেয়ে একটা ঘৃণ্য কথা কী হতে পারে? কারণ একটা আদালতের ডিসক্রিপশনারি পাওয়ার আছে, সে যদি স্যাটিসফাইড হয় কাউকে খালাস দিবে, সে যদি স্যাটিসফাইড হয় কাউকে দণ্ড দিবে না। আমি যদি বলি যে আদালত স্যাটিসফাইড হলে দণ্ড দিবে বা খালাস দিবে, উনি তো টাকা পয়সা কে দণ্ড দেবে, তাহলে কি বিচার বিভাগ থাকবে? কিন্তু পারসেপশনটা তো তৈরি হয় বিভিন্ন কারণে। কিন্তু এই যে ধারণা মানুষ যখন বলে, এটা বলে তো নিশ্চয়ই কোনো না কোনো কারণে। না, এটা ঠিক আছে, যেগুলো, কিন্তু এটা যদি আমি বলি সরকারের কর্মকর্তাদের প্রতি, সরকারি অফিসারদের প্রতি যদি আস্থা না থাকে, তাহলে সরকারের ব্যবস্থাপনারই দরকার নাই। না, সেটি তো বটেই, কিন্তু আবার এটা বলবার তো যৌক্তিক কারণ আছে। এই যে রানা প্লাজায় যে দুর্ঘটনা ঘটলো, অনেকেই অভিযুক্ত, মালিকদের দোষারোপ করা হচ্ছে, নানানজনকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু এই যে ভবনটি তৈরি হলো সে সরকারি কর্মকর্তাদের চোখের সামনে, তাদের অনুমতি নিয়ে, তাদের কাগজপত্র নিয়ে তৈরি হয়েছে। আমি একটা কথা বলি, এই প্রথম বোধহয় এই ধরনের ইনসিডেন্টের পর সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার সহ, ওই এলাকার ইন্সপেক্টর সহ, লেবার ইন্সপেক্টর সহ, তারপরে মেয়র সাহেব সহ যারা অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে ছিলেন, তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। সেটা তো স্বতঃপ্রণোদিত হয়ে করেনি, গণমাধ্যমের চাপের কারণে সেটা করা হয়েছে। তো এটা তো প্র্যাকটিস। দেখেন, আইনের উন্নয়ন, আইনের কার্যকরিতা তো একদিনে হয় না। উন্নয়ন সাধন, কার্যকরিতার সাধন, এটা হয় প্র্যাকটিসের ভিতর দিয়ে, অনুশীলনের ভিতর দিয়ে, সংশোধনের ভিতর দিয়ে কিন্তু উন্নয়ন হয়। তো গার্মেন্টস সেক্টর আমাদের এই সেক্টরে তো শ্রম আইনের তেমন কোনো প্রয়োগ ছিল না, সত্যিকার অর্থে কার্যকর কোনো প্রয়োগ ছিল না। তো আমরা এটা করেছি। এই তাজরিন গার্মেন্টস আর রানা প্লাজা সহ পরপর কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, ঘটার পর আমাদের সচেতনতা বেড়েছে, চাপ বেড়েছে। আমরা এর ভিতর দিয়ে এগিয়ে যেতে হবে, কিন্তু সেক্টর ধ্বংস হয়ে করে দিতে হবে অপপ্রচার দিয়ে, এই সেক্টর নষ্ট করে দিতে হবে, অন্ধকারের মধ্যে নিয়ে যেতে হবে। এইটা তো দায়িত্বশীল কোনো দেশপ্রেমিক নাগরিকের কাজ হতে পারে না। এই জন্য আমি বারবার বলেছি, সরকার বিরোধী দলের কিন্তু এই সেক্টর নেই, সরকার হচ্ছে জাতীয় শিল্প, এটা আমাদের জাতীয় অর্থনীতির লাইফ লাইন বাংলাদেশের গার্মেন্টস শিল্প। এই শিল্প স্বাধীনতা যুদ্ধের ভিতর দিয়ে আমরা যতটুকু পরিচিতি লাভ করেছিলাম, গার্মেন্টস শিল্পের ভিতর দিয়ে কিন্তু আমরা মনে হয় তার চেয়ে বেশি পরিচিতি কিন্তু আমরা লাভ করেছি। কারণ আমি এই ফ্রান্সে দেখলাম, ইটালিতে দেখলাম, আমেরিকাতে দেখলাম, এই বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, কী সুন্দর সুন্দর লেখা এই বড় ইয়েতে। তো এই যে এত বড় শুধু পরিচিতি না, আমাদের অর্থনৈতিকভাবেও তো আমরা এগিয়ে যাচ্ছি। এটাকে সেই দৃষ্টিকোণ থেকে দেখে যে হ্যাঁ, শ্রমিকদের শোষণ চলবে না, শ্রমিকদের অধিকার দিতে হবে, পাশাপাশি শিল্পটা যেন টিকে থাকে, সেই প্রচেষ্টাও কিন্তু আমাদের থাকতে হবে, দিক নির্দেশনা কিন্তু থাকতে হবে। তা আমি যে কথাটা বলবো যে শ্রম আইনের গেজেট নোটিফিকেশান গতকালকে হয়েছে। এই গেজেট নোটিফিকেশানের পর ইংলিশ ভার্সান হয়ে গেলে আমার মনে হয় সবার ভ্রান্তি, মানে এই যে প্রতিক্রিয়া, নেগেটিভ প্রতিক্রিয়াটা আমার মনে হয় ক্লিয়ার হবে, এবং এই আইনটা যেন যথাযথভাবে কার্যকর করা যায় সেই জন্য যে বিধিগুলো প্রণয়ন করা দরকার, দায়িত্বশীলতার সাথে সেই বিধি প্রণয়ন করে আমাদের দ্রুত কার্যকরিতার দিকে যেতে হবে। আইন করলেই তো হবে না, কার্যকর করা দরকার। সেইটা এখন আমাদের সামনে কিন্তু বড় প্রশ্ন জিল্লুর ভাই। এই জন্য আইনের সমালোচনা না করে, অযথা বিভ্রান্তিমূলক কথাবার্তা না বলে,
আইনের যথাযথ প্রয়োগ যেটা আমরা দিয়েছি সেই প্রয়োগ এবং এটার বিধিবিধান যেটা প্রণয়ন করে যেখানে যেখানে গ্যাপ আছে প্রয়োজনে সেখানে আমরা বিধির দ্বারা সেই জায়গাতে গ্যাপটা ফিল আপ করতে পারি, সেই প্রচেষ্টা কিন্তু আমাদের করতে হবে। এই বিষয়ে আর কোনো পরামর্শ আছে আপনাদের? পরামর্শ উনি যেটা বললেন যে মূল বিষয় হচ্ছে আইনটা হয়ে যাওয়ার পরে বিধিমেলাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেকেই বিধিমেলাটাকে এত গুরুত্ব দিতে চান না, কারণ বিধিমেলায় কিন্তু আইনটার মানে রিয়েল এক্সপ্লানেশনটা থাকলে হয় কি এই যেগুলা একটা কনফিউশন যেটা থাকবে না। যেমন কেউ কেউ বলছেন যে উনি সন্তুষ্ট হবেন মানে টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট হয়ে উনি রেজিস্ট্রেশন দিবেন অথবা দিবেন না। টাকা পয়সা দিয়ে কিন্তু খালি ক্যান্সেল করবেন বিষয়টা না, আমি বলতে পারি তাহলে টাকা পয়সা পেয়ে উনি দিয়ে দিবেন, আর ওনারা বলতে পারেন যে টাকা পয়সা পেয়ে উনি দিবেন না। তাহলে বিধিমালা দিয়ে কিন্তু ওনাকে একটা জায়গায় আটকাতে হবে যে কি কি হইলে উনি সন্তুষ্টি প্রকাশ করবেন আর কি কি হইলে উনি অসন্তুষ্ট হবেন। যেমন যে 30% শ্রমিকের যে তালিকাটা এটা রিয়েল হইতে হবে, বা মালিকের পক্ষ থেকে যে ওনাকে কোনোভাবে ইন্টারফেয়ার করে বা ওনাকে চাপ দিয়ে কোনো কিছু সঠিক জিনিস ক্যান্সেল করানো হয় না, এই ধরনের বিষয়গুলো বিধিমালাতে বিস্তারিত আসতে হবে। আসলেই কিন্তু আপনি যদি তাকে একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দেন তাহলে কিন্তু এই ট্রাকের বাইরে যাওয়া কিন্তু যে কোনো সরকারি কর্মকর্তা বলেন আর সাধারণ মানুষই বলেন কিন্তু যাওয়া কিন্তু ডিফিকাল্ট হবে। সো বিধিমালাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব দ্রুত হইতে হবে। এখানে মাননীয় সংসদ সদস্য আছেন, ওনার জ্ঞাতার্থে জানি, উনি জানেন নিশ্চয়ই যে 2006 সালের যে আইনটা হয়েছিল ওইটার কিন্তু আজ পর্যন্ত বিধিমালা হয় নাই। নতুন কিন্তু আবার এটা আইন পরিমার্জন বা পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু বিধিমালাটা হচ্ছে না। তো এটা যত তাড়াতাড়ি করা যাবে ততই মঙ্গল সবার জন্য। আরেকটি বিষয় যে দুর্ঘটনার প্রসঙ্গে যখন আসে তখন একটা গার্মেন্টস পল্লী করবার আলোচনাও আসে। এই বিষয়ে কোনো সরকারের দিক থেকে কোনো কিছু হয়েছে বা পরিকল্পনা? বা তো বাউশিয়াতে জমি বরাদ্দ করা হয়েছে, সেখানে প্লট করে বিজেপির মাধ্যমে যারা মানে আছে শহরের মধ্যে আছে সেসব গার্মেন্টস যেন ওখানে স্থানান্তরিত হতে পারে সেজন্য তাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে। তা আমি মনে করি গার্মেন্টসের জন্য আলাদা পল্লী ওভারনাইট সম্ভব না। যেমন সে বাবু ভাই হয়তো সেখানে কত ফ্যাক্টরি 50 কোটি টাকা খরচ করে একটা কম্পোজিট করেছে, ইচ্ছা করলে কিন্তু সে এটা 5 মাস 6 মাসের মধ্যে সে রিলোকেট করতে পারবে না। সে বিষয়গুলো রাখতে হবে। আর আমি মনে করি যে ঢাকা শহরের যানজট, ঢাকা শহরের উপর মানুষের চাপ, ঢাকা শহরে যে এই হ্যাসেলগুলোকে করার জন্য ঢাকা শহরের মধ্যে যে গার্মেন্টসগুলো আছে সাবকন্ট্রাক্টিং করে বা নন মেম্বার অফ বিজেপি বিকেএমই তাদেরকে প্রায়োরিটি দিয়ে ঢাকা শহরের বাইরে ওই ইয়েগুলোতে নিয়ে যাওয়া দরকার। আর যেটা ঢাকা শহরের বাইরে আছে আপনি যেটা বললেন যে অনেক ভালো ভালো গার্মেন্টস সেখানে কমপ্লেক্স গার্মেন্টস সেখানে হামলা হয়, দুর্ঘটনা হয়, ওটা কেন হচ্ছে আমি জানি। ওইগুলোকে আমার মনে হয় এই মুহূর্তে চাপ দেওয়া দরকার নেই, এইগুলোকে আগে সরাতে হবে। এগুলো কিন্তু সমস্যা বেশি হয় কিন্তু অনেক সময় ভিজিবল হয় না, কিন্তু এগুলোতে কিন্তু বড় প্রবলেম আছে। এই জায়গাগুলো বিজিএমের এই জায়গায় কি প্ল্যান বা এই যে বাউশিয়াতে যেটা করা হচ্ছে, আমরা আমাদের এই বিজেপি নির্বাচনের আগে আমাদের পক্ষ থেকে বলেছিলাম যে আসলে এক কেন্দ্রিক মানে শহরকে কেন্দ্র করে নির্দিষ্ট একটা দিকে এত বড় গার্মেন্টস পল্লী করা কিন্তু এটা প্র্যাকটিক্যালি কাজে লাগবে না। ওখানে 500 ফ্যাক্টরি করার প্ল্যান করা হচ্ছে। 500 ফ্যাক্টরিতে যদি মিনিমাম যে সাইজ বলা হচ্ছে 2000 করে লোক থাকলে কিন্তু 10 লাখ লোক, ঠিক আছে? তার মানে ওইখানে আর একটা বোমা তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে। আমি দায়িত্ব নিয়েই বলছি 100 থেকে 150 ফ্যাক্টরি ঢাকাকে কেন্দ্র করে চারিপাশে 5-6টা হতে হবে। তাহলে 4-5টা পল্লী হতে হবে। হ্যাঁ, 4-5টা 6টা 7টা হতে হবে, কিন্তু ঢাকা কেন্দ্র করে। মনে করেন বাউশিয়া হচ্ছে ঢাকা চিটাগাং রোডে একটা জায়গায়, গাজীপুরে হতে হবে, মানিকগঞ্জের রোডের দিকে হবে, ঢাকা সিলেট রোডের দিকে একটা হতে হবে। এরকম করে 5-6টা ছোট ছোট করলে কিন্তু এটা এফেক্টিভ হবে। আর যেটা ইসমাইল বললেন যে ছোট ফ্যাক্টরি, ইয়েস, বিজিএমইএ সরকার মিলে টার্গেট করতে হবে, যেটা আমরা বলি টায়ার 3 ফ্যাক্টরি, যারা তার নির্দিষ্ট ইনফ্রাস্ট্রাকচারের কারণে জীবনেও কমপ্লায়েন্ট হতে পারবে না। বাসা বাড়িতে যে ফ্যাক্টরিগুলো শুরু হয়েছিল এদেরকে প্রথম প্রায়োরিটি দিতে হবে যে ভাই আপনি যাবেন, নাহলে আপনি কুইট করবেন, অপশন ওনাকে দিতে হবে। ফাইন্যান্সিয়াল কোনো বেনিফিট লাগলে সরকারের তরফ থেকে তাদেরকে করতে হবে লং টার্ম বেসিসে। কারণ দেখা যাচ্ছে যে প্রক্রিয়া এটা যাচ্ছে এবং যে দাম ধরা হচ্ছে, যে ফ্যাক্টরিগুলো সাউন্ড ইতিমধ্যেই কমপ্লায়েন্ট, তাদের এক্সপানশনের জন্য তারা হয়তো যাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হওয়া উচিত ছোট ফ্যাক্টরিগুলো যারা কমপ্লায়েন্ট হতে পারছে না তাদেরকে আগে সুযোগ দেওয়া। এবং অবশ্যই এই 500-700 ফ্যাক্টরি এক জায়গায় এটা হবে না, কারণ এত ওয়ার্কার আপনি এখানে 10 লাখ ওয়ার্কার ওই এলাকাকে কেন্দ্র করে আপনি পাবেন না। তাহলে আপনার মানিকগঞ্জ থেকে কেউ বাউশিয়া যাবে না, মানিকগঞ্জের গ্রামের মানুষ বাউশিয়া যাবে না, ওই আশেপাশের লোকজনই কাজ করবে, তখন আবার ওইখানে ক্রাইসিসটা হবে। সো এইটা কিন্তু খুব স্মার্টলি করা উচিত। এই যে হোমজিক্যালি আমরা করার চেষ্টা করি, এন্ড অফ দ্য ডে
জিনিস হবে না। সো আমরা একেবারে শেষ প্রান্তে আর কিছু যোগ করবেন আপনি আজকের আলোচনার প্রেক্ষিতে বা বলা প্রয়োজন মনে করেন আপনি? না, যোগ যেটা করতে চাই যে আমাদেরকে অবশ্যই অপটিমিস্টিক হতে হবে। বিভিন্ন চ্যালেঞ্জ আসবে, এখন যে চ্যালেঞ্জগুলো আসছে বিশেষ করে রানা প্লাজা কলাপস করার পরে বায়াররা কিন্তু ইউনাইটেড হয়ে গেছে। যেমন ইউরোপিয়ান কাস্টমাররা ওরা একটা করেছে অ্যাকর্ড, নর্থ আমেরিকান কাস্টমাররা ওরা করেছে অ্যালায়েন্স, হ্যাঁ, আর আইএলও গভর্নমেন্টের সাথে মিলে একটা করেছে কম্প্যাক্ট। কিন্তু ওরা কিন্তু ইউনাইটেড হচ্ছে, যত ভালো কথাই বলি মূলত কিন্তু ওরা ওদের স্বার্থ দেখবে। এখন কি হচ্ছে, ফর এক্সাম্পল অ্যাকর্ডে ওরা যেসব চাহিদাগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে বা বলছে, কিছু কিছু জিনিস ইতিমধ্যে আমরা করছি, কিন্তু মানে কিছু কিছু জিনিস হচ্ছে ওরা করার চেষ্টা করছে, প্র্যাকটিক্যাল না, এই মুহূর্তে সম্ভব না, হয়তো আজ থেকে 5 বছর 7 বছর পরে সম্ভব। কারণ আমাদের দেশে যে সেক্টরটা যেভাবে গ্রো করছে সেটা তো খুব সিস্টেমিক ওয়েতে গ্রো করে না। এখন আমরা বিভিন্ন ইয়ের মধ্যে দিয়ে সিস্টেমেটিক হওয়ার চেষ্টা করছি। সো এই বায়ারদের এই যে বিশেষ করে যে আমেরিকান বায়ার বা ইউরোপিয়ান যে এরা যে করেছে, এগুলোকে কিন্তু বিজিএমইকে গভর্নমেন্টের হেল্প নিয়েই তাদের সাথে কাজ করতে হবে এবং একটা লং টার্ম প্ল্যানিং নিয়ে আমাদের এগোতে হবে, তাহলেই সাস্টেনেবল হবে। না, বাবু ভাই যেটা বলেছে আমি এটা দ্বিমত করার কিছু নাই, যে আসলে একটা ফ্যাক্টরিতে 500, একটা পল্লীতে 500 ফ্যাক্টরি হলে কিন্তু এটা আসলে বেশি লোড, চাপটা বেশি পড়ে যাবে। এই জন্য সেটা ম্যানেজ করার ক্যাপাসিটি আছে কিনা সেটা একটা বড় ব্যাপার। এইটা একটা বিষয়। আর একটা হচ্ছে মেইন রোডের সাথে যেন, যেমন উত্তরবঙ্গের সাথে যোগাযোগ, সিলেটের সাথে যোগাযোগ, চিটাগাঙ্গের সাথে যোগাযোগ, যেগুলো মূল সড়কগুলোতে গেটওয়েতে যে ফ্যাক্টরিগুলো আছে, এখান থেকে আমাদের অভিজ্ঞতা নিয়ে এই ফ্যাক্টরিগুলো মেন রাস্তা থেকে একটু দূরে করতে হবে। যে একটা সমস্যা হলেই সবাই যেন সে রাস্তা অবরোধ করতে না পারে, এটা আমাদের খুব দূরদৃষ্টির সাথে দেখতে হবে। আর একটা হচ্ছে যে আবাসিক ভবনে যে গার্মেন্টসগুলো আসছে, এটা আগে সরাতে হবে। তারপরে শেয়ার বিল্ডিং, যেটা অংশীদার আবাসিক কমার্শিয়াল মিলে হয়েছে, এগুলো তারপর সেকেন্ড ইয়াতে। আর অ্যাবসোলিউট বিল্ডিং যেগুলো একটু খারাপ জায়গাতে আছে, সুইটেবল প্লেসে নাই, কিন্তু অ্যাবসোলিউট গার্মেন্টস বিল্ডিং, এইগুলোকে আবার থার্ড ফেজ আপনার আমাদের ফেজ আউট করতে হবে। আর একটা বিষয় বলবো যে এই গার্মেন্টস সেক্টর যদি আমরা ধরে রাখতে চাই, এখন ক্রেতারা ঐক্যবদ্ধ, আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী যারা আছে আমাদের, তারাও কিন্তু ঐক্যবদ্ধ। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার, বিরোধী দল, শ্রমিক, মালিক, সুশীল সমাজ, মিডিয়া, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সেক্টরকে প্রোটেক্ট করার জন্য, প্রমোট করার জন্য কিন্তু কাজ করতে হবে। আর কিছু আমাদের একটু ইতিবাচক রাজনৈতিক স্থিতিশীলতা থাকা দরকার। অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া আপনার শিপমেন্ট ঠিক হবে না। আর শিপমেন্ট ঠিক না হলে আপনি এটা লং টার্ম, আপনি লং রানে আপনি এটা টিকাইতে পারবেন না। একটু ইতিবাচক দৃষ্টিতে আমি বলবো সবাইকে, যে দেখেন শ্রমিক যারা, তারা আমাদেরই ভাই বোন, মালিক যারা আছে তারাও আমাদেরই ভাই বোন, তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই আজকে গার্মেন্টস শিল্প এই জায়গাতে এসেছে। সরকার যে সহযোগিতা দরকার সেটা দিচ্ছে। অতএব এই সেক্টরটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য প্রত্যেকের যারা আছেন স্টেক হোল্ডারের সাথে প্রত্যেকের সহযোগী এবং মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা আমি আশা করি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে দ্বিতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবা ঠিকানা পরিচালক দ্বিতীয়মাত্রা চ্যানেল IGP বক্স 2343 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই অ্যাড্রেসে, আপনি @তৃতীয়মাত্রা.com। 16258 নাম্বারে SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে, এবং SMS করবার সময় DM লিখে স্পেস দিয়ে আপনার মতামত রাখবেন। ইন্টারনেটে তৃতীয়মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয়মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয়মাত্রার এই পর্বটি আপনি আপনার মোবাইল ফোন থেকেও শুনতে পারবেন 16258 ডায়াল করে, অর্থাৎ তৃতীয়মাত্রার সর্বশেষ পর্বটি এবং পুরনো পর্বগুলো শুনবার জন্য আপনার সেলফোন থেকে 16258 ডায়াল করতে পারেন। মিস্টার মাহমুদ হাসান বাবু এবং মিস্টার ইসরাফিল আলম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মূল্যে আমরা চাইবো যে ঈদের পূর্ব মুহূর্তে যেন গার্মেন্টস শিল্পে কোনো অস্থিরতা না হয়। যৌক্তিক কারণ ছাড়াও এই খাতে অনেক সময় অনেক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, নানা কারণ আছে, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বা কেন হয় সেগুলো আমরা ইতোপূর্বেও আলোচনা এখানে করেছি। রানা প্লাজার এই দুর্ঘটনার পরে গার্মেন্টস শিল্পে এমনিতেই একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে আছে। আন্তর্জাতিকভাবে যারা বায়ার, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী, তারা ঐক্যবদ্ধ আলোচনা এসেছে। এই জায়গাটাতে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে একসাথে। সেখানে গার্মেন্টস মালিকরা থাকবেন, শ্রমিকরা থাকবেন, সরকার থাকবে, দেশের সাধারণ নাগরিকরা থাকবেন এবং দেশের সুশীল সমাজও তার সঙ্গে যুক্ত থাকবে। সেই সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতা এই শিল্পকে আরও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিতে পারে এবং সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্য অর্থনীতির জন্য অস্থিতিশীলতা কারোই কাম্য নয়। আমরা আশা করব যে আগামী নির্বাচনকে সামনে রেখে যে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে, পরিস্থিতির দিকে বাংলাদেশ এগুচ্ছে, এই জায়গা আমাদের রাজনৈতিক নেতাদের খানিকটা বোধ হতে হবে। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, অর্থনীতির স্বার্থে তারা একটা সমঝোতায় উপনীত হবেন। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য। শুভকামনা।